ওটাতে হ্যাঁ ওটা যাবে আরামসে। চারটে চাটা একদম ঠান্ডা। দিদি
শ্রদ্ধা নিবেদন তার গানে। আর সবাইকে আমার এখানে সকলকে আমার শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা প্রণাম জানাই। জানি না গলা দিয়ে কি বেরোবে, আর মানবো না, ভেঙে যাচ্ছে গলাটা, ঠিক থাকছে না। তোমার সুরের ধারা ছড়ে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ছড়ে যেথায় তারি পারে, দেবে কি গো আশা আমায়, দেবে কি
হঠাৎ দেখা হলে মনের মধ্যে অনেক রকম রিয়াকশন, আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, বন্ধুরা বান্ধবী সে কথা চিন্তা করি। আমি সেরকমই একটা কবিগুরু হঠাৎ দেখা উপরকে পাঠ করছি, কারণ এখন আবৃত্তি করার মতো মুখস্থ রাখার ক্ষমতা নেই, আর রেগুলার করি না বলে আমি দেখেই করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জলি। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করল নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনি। দিলে অন্তত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতে অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকে। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানানো কাছে আসছে। মনে হলো কম সফট নয়, বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরী, কিছু মনে করো না, সময় কোথায়, সময় নষ্ট করবা, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দিলে যাবে তুমি, দেখা হবে না হয়তো আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, আজ শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরে আকাশের দিকে তাকিয়ে শুনলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলুম চুপ করে, তারপরে বললেন, রাতে সব তারাই আছে দিনের আলোর জন্য। ঠাট্টা লাগে, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন। বাহ। আজকের দিনে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থ থেকে পট এই লেখাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে শহরে অভিরাম পটাকে, সেখানে কারোর কাছে তার পূর্ব পরিচয় নেই। সবাই জানে সে বিদেশি, টাকায় তার চিরদিনের ব্যবসা। সে মনে মনে ভাবে, উনি ছিলেন, ঘরে দিয়েছে, হয়েছে ভালো। দিন রাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদে খাই, ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমার এই মান কে কারে? এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল। বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে নিয়ে এলেন। সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম। শুধু অভিরামের তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী, এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে, যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চাইতেও বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস হলো শিক্ষা। তাই দিয়ে বুড়োর সর্বস্ব সে হরণ করবে। আজ সেই এলো মন্ত্রী হয়ে। অভিরাম যেখানে পদাকে, সেই তার ঠাকুর। সেখানে গিয়ে হাত জোড় করে বললে, এই জন্যই কি এত কাল ধরে রেখায় রেখায় রঙে রঙে তোমায় স্মরণ করেছি। এত দিনে বর দিলে কি এই অপমান?
এমন সময় রথের মেলা বসে। নানা দেশের নানা মানুষ সেদিন অভিরামের পট কিনতে এলো। সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে। একটি পথ বেছে নিয়ে সে বললে, আমি কিনবো। অভিরাম তার ডক্টরকে জিজ্ঞাসা করলেন, ছেলেটি কে? সে বললে, আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে। অভিরাম তার পটের উপর কাপড় চেপে ধরে বললেন, শুনে ছেলের আবদার তার বেড়ে। বাড়ি ফিরে সে খায় না, মুখ ভার করে থাকে। মন্ত্রী অভিরামকে থলে ভরা মোহর পাঠিয়ে দিল। মোহর ভরা থলি মন্ত্রীর কাছে দিল। মন্ত্রী মনে মনে ভাবে, এত বড় স্পর্ধা। অভিরামের উপর উৎপাত যতই বাড়তে থাকে, সে মনে মনে ভাবে, এই তার জীবন। প্রতিদিন প্রথম সকালে অভিরাম তার ইষ্ট দেবতার একটি করে ছবি আঁকে। এই তার পূজা, আর কোনো পূজা সে জানে না। একদিন দেখলে ছবিটা মনের মতো হচ্ছে না, কি যেন বদল হয়ে গেছে। কিছুতে তার ভালো লাগে না, তাকে যেন মনে মনে মারে। ধীরে ধীরে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগল। চমকে উঠে বললে, বুঝতে পেরেছি। সেদিন সে স্পষ্ট দেখলে তার দেবতার ছবি, তার দেবতার মুখ ধীরে ধীরে মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে। তুলি মাটিতে ফেলে দিয়ে বললে, মন্ত্রীরই জিত হলো। সেই দিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে, এই নাও সেই পট, তোমার ছেলেকে দিও। মন্ত্রী বললে, কত দাম? অভিরাম বললে, আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব। মন্ত্রী কিছুই বুঝলে না। একটা করে দাও। মরিল মরিল আমার
তেমন আপনা কেহ নাই। এ অন্তরে
প্রশ্ন যায়, তাই মাকে প্রশ্ন করছে, আমি যদি চিন্তা করে যে আজকে ছুটির দিন করতে পারি বা অন্য কিছু চিন্তা করতে পারি, তুমি কেন আজকে ছুটির দিন করে আমাকে ছুটি দিচ্ছি না? তাই শিশু মায়ের কাছে বায়না করছে, মা গো আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না আমার যেন সত্যি হলো তাই। একদিন কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আদা হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠল সাজের তারা, মনে করো না সন্ধ্যে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? উদ্বুদ্ধ করেছে। ওনার আধ্যাত্মিকতা ওনার সমস্ত লেখার মধ্যেই ফুটে উঠেছে। তেমনই একটি কবিতা খনিকা কাব্যগ্রন্থ থেকে কি বলে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরাজ্যে। অদ্ভুত এক স্বপ্ন সঙ্গে লাগতেছিল চোখে মমা, কি বিচিত্র শুধু তোমার, কি বিচিত্র সাজ। আমি ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজ শুক্রবারে রাত কোথায় ভেবেছিলেন তবে, আজ আমাদের দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই বাহির হতে নাহি হতে, তাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখে পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অপসা, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দেবে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ,
আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এক কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন বলে একটি ছোট পাত্র, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। কখন কাঁদি চোখের জলে দুটি নয়ন করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ দেন 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 দেন। মানে ভিতরে কেউ থাকে না। ও
হয়ে